নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা যুবক যুবতী এই যুব শক্তি প্রকল্পের জন্য ওয়েট করে আছো। তো এই যুব শক্তি প্রকল্প কবে থেকে দেবে এবং আবেদন করার কতদিন পর তোমরা টাকা পাবে, এবং এই যুব শক্তিতে তোমরা কিন্তু বেশ কিছু নতুন নিয়ম তোমরা দেখতে পারবে যেটা যুব সাথী প্রকল্পে ছিল না। বোঝা গেল? এবং কি কি নিয়ম তোমাদের থাকবে, কারা কারা টাকা পাবে এবং কারা পাবে না, এবং কি কি ডকুমেন্ট তোমাদের রেডি রাখতে হবে এখনই, সেটাও কিন্তু তোমরা ভিডিওতে জানতে পারবে। পাশাপাশি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এই যুব শক্তি প্রকল্পের প্রয়োজন হতে পারে। এই নাম্বার কি করে পাবে এবং কি করে অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেকটা বিষয় A to Z এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। যুব শক্তি প্রকল্প, যেটা আগে ছিল যুব সাথী প্রকল্প, সেই প্রকল্পটি কনভার্ট করে যুব শক্তি প্রকল্পে রূপান্তরিত করা হয়েছে। তো প্রথমে জানানো হয়েছে যে যুব শক্তি প্রকল্পে বেকার যুবক যুবতী পাবে প্রতি মাসে ৩,০০০ টাকা করে, এবং যেটা বিগত সরকারের আমলে ছিল ১,৫০০, সেটা ৩,০০০ করা হবে, সেটা কিন্তু প্রথমে জানানো হয়েছে। তবে রাজ্যের বাজেটে যেটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা পাবে প্রতি মাসে ২,০০০ টাকা করে, এবং যারা গ্র্যাজুয়েশন করেছে তারা পাবে মাসে ৩,০০০ টাকা করে। এটা কিন্তু রাজ্যে বাজেটে পেশ করা হয়েছে। যারা মাধ্যমিকের পর আর পড়াশোনা করেনি বা কন্টিনিউ করেনি তারা ২,০০০ টাকা পাচ্ছে, এবং উচ্চ মাধ্যমিকের পর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি তারা ২,০০০ পাচ্ছে, এবং যারা উচ্চ মাধ্যমিক পর কলেজ পড়েছে তবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি তারাও কিন্তু ২,০০০ টাকার আওতায় থাকবে। শুধুমাত্র যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে তারাই কিন্তু ৩,০০০ টাকা পাবে। এবং অনেকেই রয়েছে যে সমস্ত মেয়েরা যারা অন্নপূর্ণায় আবেদন করেনি, বয়স হয়নি, যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আছে, তারা যদি এখানে অ্যাপ্লাই করে তারা এখানে ২,০০০ পাবে। তবে আমি বলবো, আমি পার্সোনালি রিকমেন্ড করবো এখানে অ্যাপ্লাই না করে তোমরা অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করবে, সেখানে কিন্তু তোমরা ৩,০০০ টাকা করেই পাবে। এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু তোমরা ২,০০০ টাকাই পাচ্ছ, আর অন্নপূর্ণাতে কিন্তু সকল মহিলাই পাচ্ছে ৩,০০০ টাকা করে। আর যদি গ্র্যাজুয়েশন থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। দেখো এই প্রকল্পে কারা কারা টাকা পাবে। এখানে কিন্তু সবাই টাকা পাচ্ছে না। এখানে কারা টাকা পাবে, এখানে টাকা পাওয়ার জন্য অবশ্যই তোমাদের বয়স থাকতে হবে ২১ থেকে ৪৫-এর মধ্যে, এবং যুব সাথীতে ছিল ২১ থেকে ৪০। তবে এখানে কিন্তু ৫ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, বাজেটে কিন্তু সেটাই বলা হয়েছে। ২১ থেকে ৪৫-এর মধ্যে বেকার যুবক যুবতী প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারে এবং তারা সুবিধা পাবে। আর অবশ্যই প্রার্থীকে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যুব সাথীতে আমরা দেখেছি ভিন্ন রাজ্যের প্রার্থী এখানে অ্যাপ্লাই করেও টাকা পেয়েছে, যারা কর্মসূত্রে এই রাজ্যে বসবাস করে দীর্ঘদিন থেকে তারা অ্যাপ্লাই করে পেয়েছে। তবে যুব শক্তিতে কিন্তু তেমনটা হবে না, এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর যুবককে বা যুবতীকে অবশ্যই কর্মহীন এবং সম্পূর্ণ বেকার হতে হবে। কোনো কাজের সাথে যুক্ত থাকলে কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না, আর বেকার কিন্তু হতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে টাকা পাওয়ার যোগ্য থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ২,০০০ টাকা এবং গ্র্যাজুয়েশন হলে ৩,০০০ টাকা প্রতি মাসেই তোমরা পাবে। এবং কারা টাকা পাবে না সেটাও তোমরা দেখে নাও। সরকারি চাকরিজীবী হলে টাকা পাওয়া যাবে না, সরকারি যে কোনো চাকরিজীবী হলেই টাকা পাওয়া যাবে না। সরকারি খাত থেকে যদি তোমাদের প্রতি মাসে টাকা দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা এখানে পাবে না। যেমন অন্নপূর্ণা যোজনাতে বলা হয়েছে, যেখানে আশাকর্মী, অঙ্গনারী কর্মী এবং যারা সিভিক ভলেন্টিয়ার তারাও কিন্তু টাকা পাবে না। ঠিক একইভাবে এই প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু তারা যোগ্য থাকবে না, এবং কোনো ব্যবসার সাথে যুক্ত থাকলেও কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য হবে না। অর্থাৎ কর্মহীন হতে হবে। ব্যবসার সাথে থাকলেও সে এক কর্মের সাথেই যুক্ত আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কোনো ব্যবসার সাথে থাকলে এখানে কিন্তু যোগ্য হবে না। পাশাপাশি কোনো কোম্পানিতে স্থায়ীভাবে কাজ করলে বা চাকরি করলেও কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং আয় প্রদান করলে, অর্থাৎ ট্যাক্স প্রদান করলেও কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে না। তো এই কয়টি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। কর্মহীন এবং বেকার হতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়া যাবে প্রতি মাসেই। এরপরে কি কি বলা আছে সেগুলো দেখে নিচ্ছি, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে? দেখো, রাজ্য বাজেটে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে অক্টোবর মাস থেকে স্টার্ট হচ্ছে। অক্টোবর মাস থেকে যদি স্টার্ট হয় সেক্ষেত্রে নভেম্বর পুরো চলে যাবে, ডিসেম্বর পুরো চলে যাবে, এবং ২০২৭-এর জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই ভেরিফিকেশনগুলো চলবে। অর্থাৎ ফর্ম জমা নেওয়া বা ভেরিফিকেশন কিন্তু এই ৩ মাস চলবে। যে কোনো প্রকল্পে কিন্তু একটি যথেষ্ট পরিমাণে সময় নেওয়া হয়, যেমন অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে নেওয়া হয়েছিল। তবে যারা আগে অ্যাপ্লাই করবে তারা কিন্তু আগেই টাকা পাবে, সেম প্রসেসই কিন্তু ফলো করা হবে এই যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে। ধরো অক্টোবরে যদি শুরু হয়, সেই অক্টোবরের ডেটাগুলো
ভেরিফাই হওয়ার পরেই নভেম্বরে তারা টাকা পাচ্ছে এবং নভেম্বরে যারা অ্যাপ্লাই করবে ডিসেম্বর পর্যন্ত লেগে যাবে এবং ডিসেম্বরে যারা অ্যাপ্লাই করবে জানুয়ারি পর্যন্ত লেগে যাবে। তো তোমরা কবে অ্যাপ্লাই করবে সেটাই ইম্পর্টেন্ট। তবে অক্টোবর মাস থেকে ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হচ্ছে। তবে যখনই আবেদন শুরু হোক না কেন অবশ্যই তোমাদের একটু সময় নিয়ে ভালো করে প্রত্যেকটা ডকুমেন্ট কমপ্লিট করে তারপরেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করা উচিত। কেননা অন্নপূর্ণা যোজনাতে তোমরা দেখতে পেলে যে প্রচুর সংখ্যক প্রার্থীর আবেদন বাতিল হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তো একটু সময় লাগুক, অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্ট বা প্রত্যেকটা সঠিক তথ্য কালেক্ট করেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেটে কিন্তু ঘোষণা করেছেন অক্টোবর মাস থেকে স্টার্ট হচ্ছে। অক্টোবর মাস থেকে স্টার্ট হচ্ছে, অক্টোবর মাসে যদি স্টার্ট হয় সেক্ষেত্রে নভেম্বর পাবে তোমরা, ডিসেম্বর পাবে এবং জানুয়ারি পাবে। এই 3 মাস কিন্তু লেগে যাবে এই প্রসেসটি কমপ্লিট হতে। তো অক্টোবর থেকে যদি স্টার্ট হয় সেক্ষেত্রে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি পর্যন্ত লেগে যাবে। তো তোমরা যেভাবে অ্যাপ্লাই করবে সেভাবেই টাকা পাবে। যদি তোমরা প্রথমের দিকে অ্যাপ্লাই করো তো প্রথমের দিকেই টাকা পাবে। আবেদন এবং কী কী ডকুমেন্টস লাগবে দেখো, অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদন হবে, অফলাইনের মাধ্যমে আবেদন কিন্তু দেখা যাবে না, এতটুকু আমি তোমাদের বলে রাখি। কেননা অন্নপূর্ণা যোজনাতে প্রথমের দিকে অফলাইনের মাধ্যমে আবেদন শুরু হলেও পরবর্তীতে কিন্তু অনলাইনের মাধ্যমেই আবেদন শুরু হয়েছে। এবং অফলাইনে যারা আবেদন করেছে তারা কিন্তু বেশিরভাগই টাকা পায়নি এবং পরবর্তীতে তারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেছে। তো ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনাতে প্রচুর সাধারণ মানুষ হ্যারাসমেন্টের শিকার হয়েছে। তো যুবশক্তিতে তেমনটা দেখা যাবে না, অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে, যেখানে তোমাদের ডিটেলস থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটা ডিটেলস দিতে হতে পারে। তো প্রথমে রেজিস্ট্রেশন থাকবে, তারপরে ডকুমেন্ট আপলোড থাকবে এবং তারপরে যে সমস্ত ডকুমেন্টগুলো বা যে সমস্ত তথ্য দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে সেই তথ্যগুলো কিন্তু ভেরিফাই হবে। প্রত্যেকটা তথ্য ভেরিফাই হবে এবং যদি প্রত্যেকটা তথ্য এবং যে ডকুমেন্টগুলো দিয়েছো সেগুলো যদি সঠিক হয় সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে এবং তোমরা টাকা পাবে। এবং তথ্যে যদি বা ডকুমেন্টসে যদি কোনো মিসম্যাচ হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সেখান থেকেই রিজেক্টেড করা হবে। বোঝা গেল, অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে। যুবসাথীর যে পোর্টালটি তোমরা দেখেছো সেই পোর্টালটাই কিন্তু আপডেট করে সেই পোর্টালেই কিন্তু আবেদন শুরু হবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে এবং কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য এবং কী কী ডকুমেন্টস তোমাদের এখন থেকে রেডি রাখতে হবে, তো সেটাও তোমরা দেখে নাও। অবশ্যই তোমাদের প্রথমে দিতে হবে আধার কার্ড, অবশ্যই থাকতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। যদি আধার কার্ড আপডেট না থাকে অবশ্যই তোমরা আপডেট করবে। ফোন নাম্বার থেকে শুরু করে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট এবং তোমাদের ছবি প্রত্যেকটাই আপডেট করে নেবে। আধার কার্ড, প্যান কার্ড, আধারযুক্ত মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে এবং শেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাস সার্টিফিকেট এবং মার্কশিট তোমাদের দিতে হবে। যদি তোমরা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে মাধ্যমিকের এবং গ্র্যাজুয়েশনে যদি তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এবং মার্কশিট তোমাদের দিতে হবে এবং মাধ্যমিকের এডমিট অ্যাজ এজ প্রুফ হিসেবে তোমাদের দিতে হবে। পাশাপাশি এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমাদের দিতে হতে পারে, এটা কিন্তু অপশনাল হতে পারে বা দিতেও হতে পারে। আর যদি এটা প্রয়োজন থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংক যে আছে সেখানে গিয়ে তোমাদের রেজিস্টার করে সেখান থেকে তোমাদের নাম্বারটা কালেক্ট করতে হবে। আর সেটা কী করে করবে সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছে। এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের রেডি রাখতে হবে। তো আশা রাখছি বুঝতে পারলে, 22শে জুলাই স্টার্ট হোক বা অক্টোবরে স্টার্ট হোক, তবে ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের রেডি রাখতে হবে। এবং এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এটা কিন্তু অপশনাল, লাগতেও পারে নাও লাগতে পারে। এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে আধার ডিবিটি তোমাদের থাকতে হবে, সেটা কিন্তু তোমাদের চেক আউট করে নিতে হবে। এটা আধার ডিবিটি না থাকলে কিন্তু তোমরা টাকা পাবে না। আধারে কোন ব্যাংকে অ্যাকাউন্ট ডিবিটি করা আছে কিনা সেটা তোমাদের চেক করতে হবে। পাশাপাশি ব্যাংকে কেওয়াইসি করা আছে কিনা সেটাও তোমাদের দেখতে হবে। যদি তোমরা অনেক দিন আগেই ব্যাংকের অ্যাকাউন্ট খুলে রাখো, ধরো তোমরা 2018 বা 2017তে অ্যাকাউন্ট খুলেছো, এখনও পর্যন্ত কেওয়াইসি করোনি, সেটা কিন্তু তোমাদের প্রয়োজন থাকবে। এবং যদি ব্যাংকে লেনদেন না থাকে, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট লেনদেনের জন্য উপযোগী কিনা সেটাও কিন্তু তোমাদের চেক আউট করতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে আছে কিনা, সাসপেন্ড হয়ে আছে কিনা সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে। কেননা প্রচুর সংখ্যক এরকম কেস অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু দেখা যাচ্ছে। তো অবশ্যই তোমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। এমপ্লয়মেন্ট ব্যাংকে কী করে রেজিস্ট্রেশন করবে সেটাও তোমরা দেখে নাও। এখানে রেজিস্ট্রেশন করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য www.employmentbank.gov.in এই অফিসিয়াল সাইটে তোমাদের ভিজিট করতে হবে। এরপরে নিউ এনরোলমেন্টে তোমাদের ক্লিক করতে হবে। নিউ এনরোলমেন্টে ক্লিক করতে হবে এবং সাইটে তোমরা গ্রাফিক দেখতে পাচ্ছ, এইভাবেই তোমাদের করতে হবে। জব সিকারে ক্লিক করতে হবে, জব সিকার মেনুতে ক্লিক করে নিউ এনরোলমেন্টে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে দেখো ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। তো সাইটে দেখতে পাচ্ছ এই ধরনের ইন্টারফেস তোমরা কিন্তু পাবে। তো ব্যক্তিগত তথ্য যেখানে নিজের নাম থেকে শুরু করে ফাদার্স নেম, মাদার্স নেম, জন্ম তারিখ, ঠিকানা, জেলা, ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটাই তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে। এরপরে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে, যেখানে আধার কার্ড, ভোটার কার্ড, ঠিকানা প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট, জাতিগত শংসাপত্র যদি তোমরা SC ST হয়ে থাকো সেক্ষেত্রে। এবং কী করে করবে সাইডে তোমরা দেখতেই পাচ্ছ, এভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট যখন তোমরা সঠিকভাবে দেবে তারপরে সাবমিট করার সাথে সাথে তোমাদের
আইডি এবং পাসওয়ার্ড তোমরা পাবে এবং এই আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই তোমাদের কেয়ারফুলিভাবে রাখতে হবে এবং পরবর্তীতে যখন লগ ইন করবে এই যে লগ ইন করার পর তোমাদের প্রোফাইলটা কিন্তু অবশ্যই আপডেট করতে হবে। এই আইডি পাসওয়ার্ড দিয়েই কিন্তু তোমরা যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু তোমরা পাবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। এভাবেই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। যদি এই বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে, আমি ফুল প্রসেস আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো, যাতে তোমরা খুব সহজেই এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করে নাম্বারটা বানাতে পারো।